мною принято решение о проведении специальной военной операции. 18 জুন 2026 রাত তখনও শেষ হয়নি। মস্কোর দক্ষিণ পূর্ব আকাশ হঠাৎ লাল হয়ে উঠল। ক্রেমলিন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে মস্কো অয়েল রিফাইনারি, রাশিয়ার রাজধানী জ্বালানির 1/3 যোগানদাতা, আগুনের গোলায় পরিণত হলো। কালো ধোঁয়া পুরো আকাশ ঢেকে দিল। বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেল, বড় সড়কগুলো আটকে দেওয়া হলো। আর পুতিন তখন মস্কো থেকে 700 কিলোমিটার দূরে কাজানে এশিয়ান নেতাদের সাথে বৈঠক করেছিলেন। মস্কোর মেয়র সার্গেই সোভিয়ানিন নিজেই স্বীকার করলেন 194টি ইউক্রেনীয় ড্রোন মস্কোর আকাশে গুলি করে নামানো হয়েছে। তারপর কয়েকটি ড্রোন সেই ঢাল ভেদ করে মস্কোর অয়েল রিফাইনারিতে আঘাত হেনেছে। কিন্তু কিভাবে? মস্কোকে রক্ষা করছে 100রও বেশি S-300 ও S-400 লঞ্চার এবং প্রায় 50টি পেইনস্টার কমপ্লেক্স। মোট 700রও বেশি সারফেস টু এয়ার মিসাইলের সমন্বিত আঘাত সক্ষমতা। তবু ড্রোন ঢুকে গেল, তেল শোধনাগার জ্বলল, মস্কো কাঁপল। আজকের ভিডিওতে আপনি জানবেন 18 জুনের হামলা ঠিক কী হয়েছিল, সংখ্যায় ও বিস্তারিতভাবে। ইউক্রেন কোন প্রযুক্তি ব্যবহার করলো যা রাশিয়া ঠেকাতে পারল না? রাশিয়ার 3 স্তরের আকাশ প্রতিরক্ষা বলয় আসলে কতটা শক্তিশালী এবং কোথায় তার দুর্বলতা? রাশিয়া কেন এত বড় হামলা ঠেকাতে ব্যর্থ হলো? 3টি মূল কারণ এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আগে বুঝতে হবে 18 জুনের রাতে ঠিক কী ঘটেছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেই রাতে বিভিন্ন অঞ্চলে মোট 555টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় 200টি ড্রোন সরাসরি মস্কোর দিকে আসছিল। অর্থাৎ রাশিয়া নিজেই স্বীকার করেছে যে একটি রাতেই 555টি ড্রোন মোকাবেলা করতে হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই বেবরিয়াল জানান মস্কো ও আশেপাশের অন্তত 17 জন আহত হয়েছে। জুকোভস্কি শহরে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হেনেছে। ব্যক্তিগত বাড়ি, একটি গাড়ি, একটি ফিটনেস সেন্টার, একটি শিল্প স্থাপনা এবং একটি বড় মলের ছাদে আগুন ধরে গেছে। মস্কো অয়েল রিফাইনারি, যা রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলের 1/3 বেশি জ্বালানি সরবরাহ করে, এটিতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আঘাত হানা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ড্রোন বারবার আঘাত করছে, বিশাল আগুনের গোলা উঠছে, তেলের ট্যাঙ্কারের ঢাকনা আকাশে উড়ে যাচ্ছে। এই হামলা 2 বছরের মধ্যে মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। একই সময়ে রাশিয়া ইউক্রেনে যত ড্রোন পাঠিয়েছে, ইউক্রেন তার দ্বিগুণ পাঠিয়েছে এই মস্কোতে। এখন বুঝুন রাশিয়ার মস্কো রক্ষার ব্যবস্থাটা আসলে কতটা শক্তিশালী। ধরুন একটি দুর্গের 3টি দেয়াল। প্রথম দেয়াল সবচেয়ে দূরে, সবচেয়ে উঁচু, দূর থেকে শত্রুকে ঠেকাবে। দ্বিতীয় দেয়াল মাঝামাঝি, যা প্রথম দেয়াল পেরিয়ে আসে তাকে আটকাবে। তৃতীয় দেয়াল একেবারে কাছে, যা কোনোভাবে ভেতরে ঢুকে পড়ছে তাকে শেষ মুহূর্তে ধ্বংস করবে। মস্কোর আকাশ প্রতিরক্ষাও এভাবে সাজানো। মস্কোর আকাশ প্রতিরক্ষার মূল কাঠামো প্রায় 100টি পেইনস্টার S-on সিস্টেম ও কম সংখ্যক TOR সিস্টেম, যা ইউক্রেনীয় ড্রোন ও ক্রুজ মিসাইল প্রতিরোধের জন্য। এর পাশে রয়েছে প্রায় 2 ডজন S-400 ব্যাটারি। 2025 সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া মস্কোর চারপাশে প্রায় 43টি বিশেষ আকাশ প্রতিরক্ষা টাওয়ার নির্মাণ করেছে। এমনকি মস্কোর উঁচু ভবনগুলোর ছাদে পেইনস্টার সিস্টেম বসানো হয়েছে। 2025 সালের ডিসেম্বরে রাশিয়া S-500 তার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মস্কো রক্ষায়। কাগজে কলমে এটা অবৈধ দুর্গ, তবে ড্রোন ঢুকে গেছে, তেল শোধনাগার জ্বলছে। কারণটা এখন বলছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্তরের শক্তিশালী ঢাল থাকা সত্ত্বেও রাশিয়া কেন ব্যর্থ হলো? কারণ 1, ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র ঘাটতি। রাশিয়ার S-300 ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাশিয়ার অস্থিতিশীল গতিতে তার S-300 মিসাইল মজুদ শেষ করে ফেলেছে। মূল কারণ দুটো। প্রথমত, রাশিয়া এই সারফেস টু এয়ার মিসাইলগুলো ইউক্রেনের মাটিতে
স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে। অর্থাৎ আকাশ রক্ষার মিসাইল দিয়ে স্থল হামলা, দুটো কাজ একসাথে করতে গিয়ে দুটোই ঠিকমতো হচ্ছে না। দ্বিতীয়ত, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া S-300 মিসাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, গাইডেন্স, শিকার ও কন্ট্রোল মডিউল আর পেতে পারছে না। সোভিয়েত আমলের এই মিসাইল নতুন করে বানানো কঠিন। রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক রাইবার স্বীকার করেছেন, শূন্য থেকে হাজার হাজার প্যান্টিসার মিসাইল বানানো শারীরিকভাবে অসম্ভব। কারণ 2, স্যাচুরেশন অ্যাটাক, সংখ্যার অস্ত্র। ইউক্রেন একটি মাত্র রাতে 555টি ড্রোন পাঠিয়েছে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন উচ্চতায়, বিভিন্ন গতিতে। এই কৌশলটির নাম স্যাচুরেশন অ্যাটাক। ধরুন একটা দুর্গের দরজা পাহারা দিচ্ছে 10 জন সৈনিক। আপনি যদি একসাথে 500 জন লোক পাঠান, সবাইকে ঠেকানো সম্ভব নয়, কিন্তু কিছু না কিছুই ঢুকে যাবে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষার ঠিক এই সীমাবদ্ধতা। ইউক্রেনের আনম্যান্ড সিস্টেম ফোর্সের কমান্ড রবার্ট মেদিয়ার বলেছেন, রাশিয়া ক্রমশ 1960 সালের দার্শনিকের সোভিয়েত আমলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের ব্যবহারে বাধ্য হচ্ছে। 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের বাহিনী 134টি রুশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করেছে। এবার কারণ 3, ইউক্রেনের নতুন প্রযুক্তি, জেট চালিত ড্রোন। ইউক্রেন এখন শুধু ধীরগতির প্রোপেলার ড্রোন ব্যবহার করছে না, ইউক্রেনের তৈরি বার্স হাইব্রিড ড্রোন ক্রুজ মিসাইল এবং এই হামলায় ব্যবহৃত হচ্ছে। এগুলো সাধারণ ড্রোনের চেয়ে অনেক দ্রুত, ফলে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে মাঝ আকাশে ধ্বংস করা কঠিন। আর রাশিয়া ইউক্রেনের ড্রোন সক্ষমতাকে শুরু থেকেই অবমূল্যায়ন করেছিল। এই ভুল আজ তাকে চড়া মূল্য দিয়ে শোধ করতে হচ্ছে। এখন দেখুন, ইউক্রেন এত ড্রোন পাচ্ছে কোথা থেকে? বিদেশ থেকে সরবরাহের জন্য অপেক্ষা না করেই ইউক্রেন নিজের মাটিতেই ড্রোন বানাচ্ছে। সামরিক কারখানা ও স্টার্ট আপগুলোর মাধ্যমে ব্যাপক হারে মধ্যম ও দীর্ঘ পাল্লার ড্রোন উৎপাদনে যাচ্ছে। 1000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম কামিকাজি ড্রোন, যা রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি ডিপো ও তেল শোধনাগারে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। পশ্চিমা কর্মকর্তারা ও বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের উচ্চ প্রযুক্তির ড্রোনের কারণেই সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বড় সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে গতি পেয়েছে। এই যুদ্ধে ড্রোন এখন শুধু পুনর্জাগরণের হাতিয়ার নয়, এটা কৌশলগত অস্ত্র, এটা অর্থনৈতিক যুদ্ধের হাতিয়ার। কিন্তু এই প্রশ্নে দুটো দৃষ্টিভঙ্গি আছে। একদিকে বলা হচ্ছে, রাশিয়া এখনও বিশাল সংখ্যায় ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনকে আঘাত করছে। সেই একই রাতে রাশিয়া ইউক্রেনে নিজেও ড্রোন হামলা চালিয়েছে। রুশ সামরিক উৎপাদন এখনও চলছে। রাশিয়ার গোয়েন্দা প্রধান সতর্ক করেছেন, রাশিয়া এখনও উল্লেখযোগ্যভাবে প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা রাখে এবং S-350, S-400 ও প্যান্টিসার S-1 ব্যবস্থার মিসাইল উৎপাদনে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে কিভ পোস্টের বিশ্লেষণ বলছে, মস্কো এখন একটি যুদ্ধের প্রত্যাশা করেনি। এখন অনেক রুশ নাগরিক আতঙ্ক পড়েছেন, কারণ ইউক্রেনীয় ড্রোন কার্যত ইচ্ছামতো রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। মনে হচ্ছে পাশা উল্টে গেছে। অর্থাৎ রাশিয়া আকাশযুদ্ধে সম্পূর্ণ হারছে না, কিন্তু তার শ্রেষ্ঠত্বের দিনও শেষ হয়ে আসছে।